ডক্টর ইউনূস এবং ডক্টর আসিফ নজরুলকে নিয়ে রাজনীতিতে আবারও নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই দুইজন কোনো না কোনোভাবে রাজনীতির আলোচ্য বিষয়ে থেকে যাচ্ছেন এবং দৃশ্যপটে দিন দিন সক্রিয় হচ্ছেন দর্শক। এবং এই গুঞ্জনও আছে যে ডক্টর ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল দুইজনেই বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে দর্শক। ইদানিং দেখছেন যে আসিফ নজরুল নানান বিষয়ে কথা বলছেন, রাজনীতিতে নাক গলাচ্ছে। সাধারণত অনেক উপদেষ্টাই দৃশ্যপটের বাইরে চলে যাচ্ছে, আবার অনেক উপদেষ্টা সক্রিয় হচ্ছেন। ইদানিং বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো ইউনূস সরকারের অনেক উপদেষ্টার সাক্ষাৎকার নিচ্ছে, আবার কোনো কোনো উপদেষ্টা একদম নিভৃতিচারী হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন কাদেরকে মিডিয়াগুলো দৃশ্যপটে আনছে এবং কারা নিভৃতিচারী হয়ে গেছে, এগুলো বুঝবেন কিভাবে? এগুলো সব ডিপ স্টেটের খেলা। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল এবং সৎ উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান, তার যে সততা, তিনি যে সততার প্রকাশটা প্রদর্শন করেছেন, এটা রাজনীতিতে বিরল। এই ফাউজুল কবির খান তিনি কিন্তু একদম নীরব, তার কোনো কথাবার্তা কোথাও শোনা যাচ্ছে না। কিন্তু যারা বিএনপির পারপাস সার্ভ করেছেন, তাদেরকে অনেকে আওয়ামীপন্থীরা নানানভাবে তাদের বিরুদ্ধে বলছে, বিএনপির একাংশ তাদের বিরুদ্ধে, জামাতের লোকজন তাদের বিরুদ্ধে বলছে। তারপরও তারা নানানভাবে মিডিয়ায় উপস্থিত হচ্ছে। বিএনপি পন্থীরা রাজনীতিতে সক্রিয়। যেমন দেখবেন যে সালেউদ্দিন আহমেদ, তিনি একদম বিএনপির উপদেষ্টা, এটা তো সবাই জানেন। সালেউদ্দিন আহমেদ নিয়মিত বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, অথচ আরো অনেক প্রভাবশালী উপদেষ্টা একদম নিভৃতিচারী হয়ে গিয়েছে। আসিফ নজরুল নিয়মিত আলোচনায় থাকছেন। প্রফেসর ইউনূস হয়তো মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন না, কিন্তু পর্দার অন্তরালে অনেক কিছুর কলকাঠি এখনো প্রফেসর ইউনূস নাড়ছেন। এখানে এই যে আসিফ নজরুল হঠাৎ করে তারেক রহমানের গুণগান গাইলেন, যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যদিও এই বিষয়ে কথা বলতে যে তারেক রহমানকে কার্যতর অপমান করা হয়েছে। আসিফ নজরুল সাক্ষী দিচ্ছেন, মানে আমাদের বরিশালে বলে কাশীপুরীরা সাক্ষী, কাশীপুরীরা সাক্ষী দিয়েছেন আসিফ নজরুল যে হ্যাঁ, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমি জানি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়তাম এবং এখানের শিক্ষক, আমি জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 85-86 সেশনের স্টুডেন্ট ছিলেন। তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পড়াশোনা করতে পারেননি, দ্যাটস ডিফারেন্ট। বাট তিনি সাক্ষ্য দিচ্ছেন, মানে বিএনপি এখন তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট এই মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে নানানভাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সাড়া পায়নি, মিস্টার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়েছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কোনো আগ্রহই ছিল না, তাকে মূল্যায়ন করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান এজেন্সি, তাদের প্রতিনিধি ডাকসু, তারেক রহমানকে স্বাগত জানাতে কোনো কর্মসূচি নেয়নি, ডাকসু ছিলই না। প্রধানমন্ত্রী ক্যাম্পাসে এসেছেন বা ক্যাম্পাসের বড় ভাই নাকি, আর ডাকসু ক্যাম্পাসেই নাই। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারেক রহমানকে বরণ করেনি, তাকে বরণ করেছে তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এরা অছাত্র। যেমন রাকিব, নাসির, আমানুল্লাহ আমান, আবিদ, যাদের তিনি তীব্র বিতর্ক হচ্ছে, এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্টরা কেউ তারেক রহমানের রাকিব, নাসির, আবিদদেরকে প্রতিনিধি মনে করে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না, যারা প্রতিনিধিত্ব করেন তারা ক্যাম্পাসেই ছিলেন না। এই লজ্জা ঢাকতে তারেক রহমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এটা প্রমাণ করতে মারিয়ে হয়ে উঠেছেন বিএনপির লোকজন। তো এই জায়গায় আসিফ নজরুল একটু হেল্প করলেন, তিনি ফেসবুক পোস্ট দিলেন এবং এটা সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, হ্যাঁ তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো এই যে চেষ্টা, তারেক রহমান নানান বিষয়ে কথা বলছেন, আবার বিএনপিকে সাজেশন দিচ্ছেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। কি সাজেশন? যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে কিংবা সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, বিএনপির উচিত সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া। আবার আসিফ নজরুল বলছেন সীমান্তে লাশ মারিয়ে দুটো দেশের সত্যিকার বন্ধুত্ব হতে পারে না। নানান বিষয়ে কথা বলছে, আমি ডিটেইলসে আসছি। তো এগুলো বলে দৃশ্যপটে আসছেন। এখন পরিস্থিতি যেটা দাঁড়াতে পারে যে বিএনপি সরকার যেহেতু দেশ চালাতে কার্যত হিমশিম খাচ্ছে, বিশেষ করে পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছে বিএনপি সরকার, এবং আভ্যন্তরীণ নীতি নির্ধারণ, এমনকি জুলাই সনদের আইনি ব্যাখ্যা টাকা, এগুলো নিয়েও নাকানি চুবানি খাচ্ছে। শিশির মনির যে ব্যাখ্যা দিচ্ছেন, তার বিকল্প কোনো ব্যাখ্যা বিএনপি হাজির করাতে পারছে না। শিশির মনিরের যুক্তি টোটাল বিএনপি মিলেও খণ্ডন করতে পারছে না। এজন্য বিএনপিতে যোগ্য লোকের ঘাটতি আছে। বিএনপিতে দুইটা বিষয় আলোচনা হয়েছে ইন্টারনালি, এটা আমরা জানি বিএনপির ইন্টারনাল সোর্স থেকে যেটা জানতে পেরেছি।
বিএনপিকে দুই সেক্টরে দুইজন লোক দরকার। বিএনপির ফরেন পলিসি, বিশেষ করে পশ্চিমাদের সাথে সম্পর্কের যথেষ্ট টানাপোড়েন। পশ্চিমারা এটা একটা রিয়ালিটি। আবার পশ্চিমারা মানে ইউরোপ আমেরিকা। ইউরোপ আমেরিকা বাংলাদেশকে 4 আনা দিয়ে হেল্প করতে পারছে না। আবার পশ্চিমাদের দরকার, বাংলাদেশের রেমিটেন্স আসে ওখান থেকে, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা বা ব্যবসা বাণিজ্য যতটুকু আছে তার একটা বিশাল অংশ পশ্চিমাদের সাথে হয়। অতএব তাদের সাথে একটা সম্পর্কও দরকার। আবার তাদেরকে তারা 4 আনার হেল্পও করতে পারছে না। মানে একটা কঠিন মাইন্ডকে চিপায় পড়েছে, তাদেরকে বাদ দিতেও পারছে না। আবার চীনকেও দরকার। এখন চীন এবং ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক দুইটা আবার কন্ট্রাডিক্টরি। কারণ চীন একমাত্র দেশ যে বাংলাদেশকে টাকা পয়সা দিয়ে বাঁচাতে পারে। এখন এই জায়গায় চীনের সাথে সম্পর্ক করা কোনো ব্যাপার না, কিন্তু পশ্চিমাদের সাথে সম্পর্ক যথাযথভাবে ধরা, ব্যালেন্স করা এটা কঠিন। খলিলুর রহমান একা পাচ্ছেন না, খলিলুর রহমানের এখানে লোক দরকার। এই জন্য বিএনপির মধ্যে দুইটা আলোচনা এসেছে যে প্রফেসর ইউনূসকে স্পেশাল এনভয় হিসেবে নিয়োগ দেওয়া হোক। কেউ বলছেন যে রাষ্ট্রপতি করা হোক, কেউ বলছেন যে না রাষ্ট্রপতি না, তাহলে বিতর্ক হতে পারে। প্রফেসর ইউনূসকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মিনিস্টারের মর্যাদায় বা ডেপুটি প্রাইম মিনিস্টারের মর্যাদায় প্রফেসর ইউনূসকে নিয়োগ দেওয়া হোক। এবং বাংলাদেশে তার কোনো কাজ দরকার নেই, তিনি আমেরিকা চষে বেড়াবেন, তিনি ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এগুলো চষে বেড়াবেন। ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক তার। প্রফেসর ইউনূসের যে ব্যক্তিগত ইমেজ, তার যে ব্যক্তিগত ফ্রেন্ড সার্কেল, ওটা কাজে লাগিয়ে বিএনপি সরকারের উপকার করুক। পশ্চিমাদের সাথে সম্পর্কে কিছু ইনভেস্টমেন্ট যদি আনতে পারে, কিছু লোন টোন যদি পাশ করে দিতে পারে, এটা দরকার। এই জন্য প্রফেসর ইউনূসকে এই পদে আনার জোরালো চেষ্টা কেউ কেউ করছে। আর আসিফ নজরুল, তাকে ঘিরেও এরকম একটা আলোচনা যে যেহেতু বিএনপির আইন অঙ্গনে একটা শূন্যতা বিরাজ করছে। হ্যাঁ, বিএনপিতে প্রচুর আইনজীবী আছে, জামাতের চাইতে দ্বিগুণ 3 গুণ আইনজীবী বিএনপিতে আছে। সাম্প্রতিক যে বার কাউন্সিল মানে বার অ্যাসোসিয়েশন নির্বাচন, আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হলো, সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সব জায়গায়, তাতে মনে হচ্ছে জামাতের চাইতে 3 থেকে 4 গুণ বেশি আইনজীবী বিএনপির আছে, কিন্তু কোয়ালিটি আইনজীবী নেই। যেমন এমন একজনকে আইনমন্ত্রী বানালো যে ঠিকমতো স্মার্টলি কথা বলতে পারে না, যার চেহারা দেখলে মনে হয় তিনি ঘুমান। এক শিশির মনির বিএনপি সরকারকে যে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তার জবাব দেওয়ার মতো কোনো আইন বিশেষজ্ঞ নেই। আসিফ নজরুল একজন দক্ষ, বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ। তো এই জায়গায় সামগ্রিক পরিস্থিতি ডিল করতে, জুলাই সনদ, সংবিধান এগুলো নিয়ে যে বিএনপি বেকায়দায় পড়তে যাচ্ছে, অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এবং কোনো অনেক আজ থেকে 20 বছর পর কি হবে এই দূরদর্শী কোনো ব্যাখ্যা বা সমাধান বিএনপির যারা আছে আইন সেকশনে তারা দিতে পারছে না। ব্যারিস্টার মওদুদ আহমেদ নাই, খন্দকার মাহবুব স্যারও নাই, কেউই নাই। তো এই জন্য কেউ কেউ বলছেন যে আসিফ নজরুলকেও এখানে একটা পদে নিয়োগ দেওয়া হোক, তিনি লিগ্যাল সেক্টরটা দেখুক, আর প্রফেসর ইউনূস আন্তর্জাতিক সম্পর্কটা দেখুক, তাহলে বিএনপির যে ঘাটতি সেই ঘাটতি পূরণ হতো। আর আসিফ নজরুলও চান এরকম একটা কিছু একটা পদ পদবি চান, যার ফলে তিনি এখন বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, নানানভাবে নিজেকে জাহির করছেন এবং তারেক রহমানকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছেন, ভারতের বিরুদ্ধে 2-4টা বলছেন, যাতে আসিফ নজরুলকে কাজে লাগানো যায়।